রাতে ইউরোর গ্র্যান্ড ফিনালে মুখোমুখি স্পেন ইংল্যান্ড, তারপরে সোমবার সকালে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ। এই দু ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক মনজুর মোর্শেদ। মনজুর মোর্শেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা শুরুতে ইউরোর ফাইনালটা নিয়েই কথা বলতে চাই। স্পেন দুর্দান্ত ফুটবল খেলছে, এই টুর্নামেন্ট জুড়ে একদম আনবিটেন হয়ে এসেছে এবং তারা বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে এসছে। অন্যদিকে ইংল্যান্ড খুব ইজি, বা তাদের জানিরা কম্পারেটিভলি অনেক ইজি। ফাইনাল নিয়ে আসলে কি মনে হয় যে কার পক্ষে আসলে আপনার প্রেডিকশন যাচ্ছে? মুশকিল, বড় সমস্যায় ফেললেন যে ফাইনালে যাওয়ার পরে আলটিমেটলি ইংল্যান্ডকে ছোট করে দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে, আমার মনে হয়েছে যে গ্যারেথ সাউথগেট তিনি তার বেস্ট কম্বিনেশনটা খুঁজে পেতে একটু সময় নিয়েছেন, এবং আমার মনে হয় যে কম্বিনেশন পারমিটেশন করার পরে যে ফাইনালি যে 11টা তিনি খেলাচ্ছেন এবং যেভাবে খেলাচ্ছেন, সেইখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিডফিল্ডটা দখলে নেওয়ার একটা প্রয়াস কিন্তু রয়েছে, এবং ইংল্যান্ড খেলছে 3-4-2-1 এই ফরমেশনে। তো সেইখানে তারা যেটা করছে সেটা হচ্ছে মিডফিল্ডটা যেন দখলে থাকে, সেই চেষ্টাটা করছে। অন্যদিকে দেখেন, স্পেন কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে দুই উইং ব্যাকের কারণে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ামালের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, নিকো উইলিয়ামসের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, অলমোর পারফরমেন্স। এবং এই তরুণরা যেভাবে ফুটবলটা খেলছে, যেভাবে আলটিমেটলি ম্যাচটা জিতিয়ে দিচ্ছে স্পেনকে, সেখানে স্পেন তো টানা 6-6 ম্যাচ খেলেছে, 6টাই জিতেছে। সেখানে আপনি দেখেন যে ইংল্যান্ড কি খেলেছে গ্রুপ পর্বে, তারা কিন্তু একটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে জিতেছে এবং দুটো ম্যাচ ড্র করেছে, এবং তখন কিন্তু আলটিমেটলি ইংল্যান্ড কিন্তু খোঁড়াচ্ছিল। তো সেইখানে ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে কেউ কিন্তু ধরেনি। আউটরাইট গেলে এই টুর্নামেন্টে ফেভারিট ধরা হচ্ছিল ফ্রান্স এবং জার্মানিকে, তারা কিন্তু কেউ ফাইনালে নেই। স্পেন যে ফুটবলটা খেলেছে এটা অসাধারণ, এবং আপনি দেখেন যে যেভাবে দলটা লাভ ফেনতে যেভাবে দলটাকে গড়ে তুলেছেন, আন্ডার-19 লেভেলে এরা চ্যাম্পিয়ন হচ্ছে, 21 লেভেলে চ্যাম্পিয়ন হচ্ছে, এবং সেই ফুটবলাররা কিন্তু এখন তাদেরকে প্রতিনিধিত্ব করছে। অভিজ্ঞ ফুটবলার স্পেন দলে খুঁজে পেতে আপনার আসলে তখন চশমা লাগবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারভাহাল, যিনি গত ম্যাচটা সেন্টারটা মিস করেছেন কার সমস্যায়, তিনি কিন্তু আবার কামব্যাক করবেন এই ম্যাচে। তারপরে আমরা দেখছি যে নরম্যান, তাদের আরেকজন সেন্টার ব্যাক, ইনিও কিন্তু ফিরবেন। সুতরাং কিন্তু স্পেন কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে ফাইনালে নামছে। সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের জন্য মোটেও সুখবর এটা না। ইংল্যান্ড মূলত আমার মনে হয় যে ফরওয়ার্ড নির্ভর টিম, এবং জুড বেলিংহামের উপরে অনেকখানি নির্ভর করে তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাদের যে আক্রমণ ভাগ আমরা ইংলিশ লিগ দেখে থাকি, এই আক্রমণ ভাগের যারা ফুটবলার তারা দুর্দান্ত, ছোটখাটো কোনো ভুলকে তারা আসলে ক্ষমা করেন না। এবং হ্যারি কেইন, তিনি তো বুন্দেসলিগায় খেলেন এবং রেকর্ড সংখ্যক গোল করেছেন, তিনি কিন্তু অনসাইড। যদিও সেমিফাইনালে খুব স্বচ্ছন্দে তাকে দেখা যায়নি, কিন্তু ফাইনালে তিনি ঠিক ব্যবধান কিন্তু করে দিতে পারেন। ফিল ফোডেন, যেদিন তার দিন থাকে, একাই কিন্তু 2-3টা গোল করে ফেলতে পারে। কে জানে যে শেষ পর্যন্ত আসলে কি হয়। কিন্তু যদি দলগত শক্তির কথা বলেন, স্পেন যে ফুটবলটা খেলেছে ইউরোর ইতিহাসে 6টা ম্যাচই জিতে তারা ফাইনালে এসেছে। যদি আজকে তারা চ্যাম্পিয়ন হয় তাহলে 7-7 হবে, যেটা কিন্তু একটা রেকর্ড। মানে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া, এটা কিন্তু ইউরো এর আগে কখনো দেখেছে কিনা আমার মনে হয়, আমি তো দেখিনি। না, এটা তো আসলে একটা ইতিহাস গড়েই তারা ফাইনালে এসছে। স্পেনের কথা আপনি বলছিলেন যে যারা আসলে এই টুর্নামেন্টের ফাইনাল ধরা হয়েছিল ফ্রান্স জার্মানি, সেই দুই দলকেই হারিয়েই কিন্তু ফাইনালে এসছে স্পেন। মানে স্পেন যতগুলো কঠিন পরীক্ষা আছে সবগুলো তারা খুব ভালোভাবে উতরে গেছে, এবং তাদের ইয়াং জেনারেশনের কথা বলছেন, এক যুগ পরে সেই ইয়াং জেনারেশনের উপর ভর করেই তারা ফাইনালে এসছে। তাহলে কি আমরা আসলে বলতে পারি কিনা যে এক যুগের যে একটা খরা, তাদের একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল, ঠিকঠাক মতো আসলে তারা পারফর্ম করতে পারছিল না বিশ্বমঞ্চে, সেখান থেকে বের হয়ে এসে তাদের যে জেনারেশনটা আছে সেটা আসলে এখন স্ট্যাবল হয়ে গেছে, এবং এখন থেকে আবার হয়তো আমরা স্পেনের জয়রথ দেখতে পারি ইন্টারন্যাশনালি। ঠিক তাই। আপনারা যারা আমরা যারা স্প্যানিশ লিগ দেখি না, তারা কি দেখি, তারা যাদেরকে দেখে দেখে অভ্যস্ত, সেই সব ফুটবলার কিন্তু নেই স্পেন দলে। একমাত্র আমি দেখতে পাচ্ছি যে কারভাহাল এবং মোরাতা, এই দুজন ছাড়া সবাই কিন্তু অলমোস্ট অচেনা আমার কাছে। মানে ঠিক ওইভাবে তারকা খ্যাতি তাদের নেই। সেরকম একটা দল কিন্তু অসাধারণ ফুটবল খেলছে, এবং এই তরুণরা গত 2-1টা সিজনে কিন্তু তারা আসলে ক্যারিশমাটা দেখিয়েছে, এবং সেখান থেকে কোচ তাদেরকে ফিডিং করিয়েছেন, টিমে ডেকেছেন, এবং লা ফুয়েন্তে যে চ্যালেঞ্জটা নিয়েছেন, নিশ্চিতভাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদেরকে ব্যাক করেছে বলেই কিন্তু তারা এটা করতে পেরেছে। সেই 8, 10, 12
এই 3টি বছর মানে 5-6 বছরের মধ্যে তারা যে দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলো, একবার বিশ্বকাপ জিতলো, সেটা কিন্তু অসাধারণ একটা জেনারেশনের জন্য। তো এবারও মনে হচ্ছে সেরকম আরেকটা জেনারেশন কিন্তু তারা পেতে চলেছে, এবং সেখানে সেই জেনারেশনকে লিড করছেন এই তরুণ লামিন ইয়ামাল। একটা মাত্র গোল করেছেন, কিন্তু যে পরিমাণ মানে শান্ত, স্থির এবং যে চমৎকার উইং প্লে করেন এই ফুটবলার, সঙ্গে হচ্ছে নিকো উইলিয়ামসের কথা বলতে হয়, এই দুজন মিলে যে দুর্দান্ত উইং প্লে করছেন সেটা অবিশ্বাস্য। কোপা এবং ইউরো পাশাপাশি চলছে, কিন্তু আমার মনে হয় দুটো টুর্নামেন্ট সবকিছু মিলে যদি বেস্ট পার্ট বলেন, তাহলে ইয়ামাল এবং উইলিয়ামসের যে উইং প্লে, এটা কিন্তু অসাধারণ লাগছে। নিঃসন্দেহে ইংল্যান্ডকে নিয়ে যদি আসলে দেখি, ইংল্যান্ডকে একটু বলা যায় আসলে কপাল পোড়ায়। তারা আসলে ভালো করে টুর্নামেন্টে, কিন্তু শিরোপা জিততে পারছে না। তারা বিশ্বকাপেও আসলে সেভাবে কিছু করতে পারে না, ইউরোতেও না। ইউরোতে তো আসলে প্রথমবারের মতো আরও একবার শিরোপা জেতার সামনে তারা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতে এসছে। হ্যারি কেনের একটা বড় সুযোগ, তিনি আসলে ট্রাই করে যান, ভালো খেলেন। হয়তো এবার তার যে ফর্মের যে পিকে সেভাবে না থাকলেও তো এবারও তিনি আসলে গোল্ডেন বুটের রেসে তিনি আসলে রয়ে গেছেন। সেখান থেকে ইংল্যান্ডকে নিয়ে কি মনে হয়? অন্যদিকে সাউথগেট, তিনিও তো আসলে তার ক্যারিয়ারে যে একটা ছিল পেনাল্টি মিস থেকে শিরোপা ছিটকে যাওয়ার, তার জন্য তো আসলে একটা শিরোপা মানে ডিজার্ভ করে কিনা এই ইংল্যান্ড। ঠিক তাই, সেই 66 বিশ্বকাপ নিয়ে কিন্তু ইংলিশটা পড়ে আছে। 2020 ইউরোর ফাইনালেও তারা হেরেছিল। সুতরাং একটা ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা তাদের জন্য আসলে খুব প্রয়োজন এই কারণে, ইংল্যান্ড তো বিশ্ব ফুটবলের বড় দল, তাদের যে লিগটা আমরা দেখি দিন শেষে, এবং সেটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ, এবং সেখানে আমরা প্রচুর ইংলিশ ফুটবলারকে দেখি পারফর্ম করতে। সুতরাং সেই জায়গাটি থেকে যদি আপনি চিন্তা করেন ইংল্যান্ড কেন ইউরো বা বিশ্বকাপ জিতবে না, সেই প্রশ্ন কিন্তু আসতেই পারে। তারা কন্টেন্ডার অবশ্যই, কিন্তু তারা কিন্তু সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে না। এই টুর্নামেন্টটা তারা এত বাজেভাবে শুরু করেছিল, ইভেন স্লোভেনিয়া ম্যাচে যখন মনে হচ্ছিল তারা হেরে যাচ্ছে, তখন কিন্তু তারা কামব্যাক করেছে। খুব টাফ কিছু ম্যাচ তারা এই টুর্নামেন্টে খেলে এসেছে, এবং যখন মনে হচ্ছিল যে তারা বোধহয় এই আসলে আর নেই, এই ইংল্যান্ডকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, তখনই তারা কামব্যাক করেছে। এই যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানে অ্যাডাপ্টেশন কোয়ালিটি দেখেন, সেই ইংলিশটা যেটা করেছে এবার, সেটা মনে হচ্ছে কি তারা কোনো অবস্থাতে ভেঙে পড়ছে না। আর তাদেরকে একসময় বলা হতো যে তারা কাগজে বাঘ, তারা ওই মানে অন পেপারস তারা ফেভারিট, কিন্তু তারা কিন্তু পারফর্ম করতে পারে না। তো সেই জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে এসেছে, এবং খারাপ সময়টা অভিজ্ঞতা দিয়ে কিভাবে পেছনে ফেলে ম্যাচটা জিততে হয়, দিন শেষে কিন্তু আপনি জিতলেন কি হারলেন এটাই কিন্তু বিবেচ্য, কেমন খেললেন সেটা কিন্তু খুব বেশি বিবেচ্য না। এখন যে ধরনের ফুটবল তারা খেলছে সেটা কিন্তু খুবই আনন্দদায়ী আমার যেটা মনে হচ্ছে। তাদের ডিফেন্স খুব ভালো এখন রিয়াক্ট করছে, তাদের মিডফিল্ড জুড বেলিংহামের নেতৃত্বে দুর্দান্ত কাজ করছে, এবং সবশেষ যেটা মনে হয়েছে যে বেলিংহাম এখন তার আক্রমণ ভাগকে দিয়ে কাজে লাগানোর জন্য খুবই তৎপর, এবং তারা যে সময়টা পেয়েছে, যেভাবে নিজেদেরকে নির্ভর রাখার চেষ্টা করেছে, আমরা গত কয়েকদিন যাবত গণমাধ্যমে দেখছিলাম ইংলিশ মিডিয়ার একটা প্রেশার হয়েছে, এবং সেখানে তারা বিতর্কিত হয়েছেন তাদের কোচ সাউথগেট, যে কিভাবে তিনি এই 11 সাজাবেন, কিভাবে তিনি এই 11 শুরুতে এই প্লেয়ারকে খেলাবেন। প্রচুর সমালোচনার শিকার তিনি হয়েছেন, দিন শেষে কিন্তু তিনিই ছক্কাটা মেরেছেন, দলকে ফাইনালে তুলেছেন। তো এখন কিন্তু তারা কুল এন্ড কম্পোস্ট। এখন শেষ পর্যন্ত তারা যদি স্পেনকে হারিয়েও দেয়, কারণ অভিজ্ঞতা কিন্তু ইংল্যান্ডের দলটিতে যারা একাদশে যারা মাঠে নামবে, তাদের সঙ্গে যদি আপনি স্প্যানিশ যে একাদশ তাদের যদি তুলনা করেন, একমাত্র শুধুমাত্র গোলবারে সিমোন, কারবাহাল ডিফেন্সে এবং আক্রমণ ভাগে মোরাতা, এই তিনজন হয়তো বা তাদের সঙ্গে অভিজ্ঞতায় তুলনায় আসতে পারে, বাকিরা কিন্তু অনভিজ্ঞ। কিন্তু মেধাই কিন্তু আবার স্পেনে গিয়ে দলগত যে নৈপুণ্য, সেখানে কিন্তু বা যদি মোমেন্টামের কথাও বলি, সেদিক থেকে হয়তো স্পেনে গিয়ে, কিন্তু আপনার বিশ্লেষণে একেবারেই পরিষ্কার আসলে কাউকেই সেইভাবে ফেভারিট আসলে বলা যাবে না। 50-50 চান্স থাকছে দু দলের জন্য, এবং দারুণ একটা ম্যাচ হবে। আমরা যদি একটু কোপা আমেরিকা যাই, আগামীকাল সকালবেলা কোপার ফাইনাল আছে আর্জেন্টিনা, তাদের মোটামুটি ইংল্যান্ডের মতো একটা জার্নি, খুব একটা আসলে তাদেরকে টাফ কন্ডিশনে পড়তে হয়নি ইকুয়েডর ছাড়া। এবং যেটা আসলে বলা হচ্ছে, আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারে একমাত্র যে দলটা কলম্বিয়া, তারাই ফাইনালে উঠেছে এবং চ্যালেঞ্জ জানাতে তারা প্রস্তুত। এই ম্যাচটা নিয়ে কি বিশ্লেষণ? মজার বিষয় হচ্ছে যে যে অসাধারণ একটা রান চলছে কলম্বিয়ার, 28 ম্যাচ ধরে তারা অপরাজিত। তাদের যে মানে 28 ম্যাচের আগে যে পরাজয়টা ছিল, সেটা কিন্তু ছিল আর্জেন্টিনার কাছে। একদিন তো তাদেরকে থমকাতে হবে, এবং তারা যখন বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে খেলছে, তখন কিন্তু আসলে আপনি কিন্তু কলম্বিয়াকে বাজিটা করতে পারেন না। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এরকম একটা প্রতিপক্ষই আসলে মানানসই কোনো একটা ফাইনাল। তো সেই রকম ফাইনালে কিন্তু কলম্বিয়াই উঠেছে,
এই মুহূর্তে আমার মনে হচ্ছে পুরো দক্ষিণ আমেরিকায় সবচেয়ে আনন্দদায়ী ফুটবল যে খেলে, সবচেয়ে দুরুদার ফুটবল যে দলটি খেলছে সেই দলটি হচ্ছে কলম্বিয়া। সেই দলটি কিন্তু আর্জেন্টিনাও নয়, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। তারা তাদের অভিজ্ঞতা, তাদের সেরা ছন্দ হয়তো ফাইনালে খুঁজে পাবে, তখন হয়তো তারা চ্যালেঞ্জ জানাবে কলম্বিয়াকে, হয়তোবা শেষ পর্যন্ত আর্জেন্টিনা বেরিয়েও আসতে পারে। কারণ আর্জেন্টিনা দলটির সেই অভিজ্ঞতা রয়েছে, বিগ ম্যাচ টেম্পারমেন্ট বলেন সেটা রয়েছে। 3-4টা ফাইনাল তারা খেলেছে গত 3-4 বছরের মধ্যে। তো সেটা তাদেরকে নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে। এবং কিভাবে টাইম মোমেন্টে গোল বের করতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতিতে ম্যাচটা বের করে নিয়ে আসতে হয়, সেটা মেসি ডি মারিয়াদের চেয়ে তো ভালো কিছু মানে ভালো কেউ জানেন না। এখন বলা হচ্ছে যে মেসি ডি মারিয়া তারা কি ওয়াকিং ফুটবলার? তারা ওয়াকিং ফুটবলার হোক আর রানিং ফুটবলার হোক, তারা কিন্তু দলকে জেতাতে পারে, তাদের সেই স্কিল রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছেন না দৌড়িয়ে খেলছেন সেটা কিন্তু বিবেচ্য নয়। আর কোপার একটা নিজস্ব স্টাইল রয়েছে, একটু সহজিয়া স্টাইল, মানে অতটা পাওয়ার ফুটবল নেই, কিন্তু আমরা দেখছি অনেক পাওয়ার গেম হচ্ছে কোপায় এবার। কিন্তু তুলনামূলকভাবে যদি আপনি ইউরোর সঙ্গে তুলনা করেন, অনেক বেশি পাওয়ার গেম কিন্তু আমরা কোপায় দেখছি। কিন্তু ইউরোর মতো এত মানে নাম্বার অফ পাসেস বলেন, তারপরে যেটা খুব খুব দ্রুত আক্রমণে ওঠা, এই জিনিসগুলো হয়তো কোপায় আপনি দেখবেন না। সেটার কারণটা হচ্ছে ওই অঞ্চলের ফুটবলটাই ওইরকম, একটু সহজে একটু মানে আয়েসে খেলতে চায় দলগুলো। তো প্রতিপক্ষ বিবেচনায় দলগুলো সেভাবে মানে নিজের স্ট্র্যাটেজি সেট করে বলে আমার মনে হচ্ছে। তো আমি নিজে একটা দেখছিলাম যে ইকুয়েডর জামাইকা ম্যাচে মিনিটের পাসের সংখ্যা হচ্ছে 6.1। আবার একটা দেখছিলাম যে ইতালি আলবেনিয়া ম্যাচে সেখানে মিনিটে পাসের সংখ্যা 12 পয়েন্ট সামথিং, তার মানে দ্বিগুণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইতালি আলবেনিয়া ম্যাচে আপনার জ্যামাইকা ইকুয়েডর ম্যাচের তুলনায় দ্বিগুণ সংখ্যক পাস হয়েছে। মানে ইউরোপিয়ান ফুটবলে যে গতিটা রয়েছে কোপা আমেরিকার সেই গতিটা নেই। কিন্তু কোপা আমেরিকায় যারা খেলে তারাই তো আবার দিন শেষে অনেক সময় বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। আর্জেন্টিনা সবশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো আলটিমেটলি এক একটা ঘরানার খেলা এক এক রকম। তো সেইখান থেকে কোপা হয়তোবা দেখতে ইউরোপিয়ান ফুটবল আমরা খুব বেশি দেখি, রাত জেগে লিগ দেখি, চ্যাম্পিয়ন্স লিগ দেখি, তারপরে এখন ইউরো দেখছি, তারপরে ইউরো নেশনস কাপ রয়েছে সেটা দেখি। ইউরোপের ফুটবল আমরা এত বেশি দেখি যে চোখে হয়তোবা আমাদের ইউরোপের ফুটবলটা সয়ে যায়। কোপা দেখতে গেলে হয়তোবা অতটা ভালো লাগে না, কিন্তু কোপার নিজস্ব একটা আলাদা স্টাইল রয়েছে। তাই যদি না হতো তাহলে কলম্বিয়া 28টা ম্যাচ কিভাবে অপরাজিত রয়েছে, এই সময়ে তারা কাদেরকে হারিয়েছে? এই স্পেনকে কিন্তু হারিয়েছে যারা আজকে ইউরো ফাইনালে খেলছে। আমরা জানি যে জার্মানিকে তারা হারিয়েছে, এই সময় তারা ব্রাজিলকে হারিয়েছে, এই সময় তারা আর্জেন্টিনার সঙ্গে ড্র করেছে। তো এই যে 28 ম্যাচ ধরে তারা অপরাজিত, তারা তো শুধুমাত্র নিজেদের কন্টিনেন্টে খেলেনি, তারা তো ইউরোপের দলগুলোকেও হারিয়েছে। তো বুঝতেই হবে যে কোপাকে হয়তো সামগ্রিকভাবে সব দল হয়তো বা কম্পিটিটিভ নয়, কিন্তু কোপা কিন্তু একটা নিজস্ব স্টাইল। সেখানে শীর্ষ যে দলগুলো 5-6টা দল, তারা কিন্তু ইউরোপের যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। 16টা দলের মধ্যে বাকি 10টা দল হয়তো অত সমমানের না, কিন্তু 5-6টা দল রয়েছে যারা ইউরোপের যে কোনো দলকে হারাতে পারে। আর দেখেন আপনি ইউরো 55টা দেশ বাছাই পর্ব খেলে সেখান থেকে 24টা দেশ চূড়ান্ত পর্বে খেলে। সুতরাং সেখানে একটা ছাকনি রয়েছে, সেখানে আলটিমেটলি আপনি একটা বাছাই পর্ব পেরিয়ে আপনাকে চূড়ান্ত পর্বে খেলতে আসে, সেখানে সেরা দলগুলো খেলে এবং দলগুলোর মধ্যে শক্তির পার্থক্য কমে আসে। কিন্তু কোপায় কিন্তু মানে বাছাই পর্ব খেলতে হয় না, নিজেদের কন্টিনেন্টের দলগুলোর সঙ্গে হচ্ছে অতিথি দল, সব মিলে 16টা দল সেখানে খেলছে। সুতরাং সেখানে কোনো বাছাই পর্ব নেই। তারপরে কোপায় আরো অনেক সহজ জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেটা সেখানে এক্সট্রা টাইম থাকছে না। আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে মাঠের আয়তন সেটা হচ্ছে 105 মিটার বাই 68 মিটার। তো সেটা হচ্ছে যে ফিফা সেটা ফলো করে, সেটা উয়েফা ফলো করছে। কিন্তু কনমেবল কি করছে, তারা 100 মিটার বাই 64 মিটার, মানে অনেক ছোট মাঠে তারা খেলছে। তো ছোট মাঠে খেললে কি হয়, বড় দল এবং ছোট দলের যে শক্তির পার্থক্য সেটা কমে আসে। এখন আপনি মেসি ডি মারিয়াকে যদি স্পেস কমিয়ে দেন, তাহলে ওরা ওদের স্বাভাবিক খেলাটা খেলবে কি করে? তো মেসি কিন্তু সমালোচনা ইতিমধ্যে করেছেন যে কোপা এই ছোট মাঠে খেলাটা তার ভালো লাগছে না, কোনোভাবে তিনি মেনে নিতে পারছেন না। দরিবল জুনিয়র ব্রাজিলের মানে অসফলতার পেছনে, ব্যর্থতার পেছনে এই ছোট মাঠকেও দায়ী করেছে। সুতরাং কনমেবলেরও আমার মনে হয় একটু চিন্তা করা উচিত যে ইউরোর সঙ্গে তাদের যদি এই যে একটা কথা বা একটা আলোচনা শুরু হয়েছে যে ইউরো যতটা আসলে কম্পিটিটিভ সেই তুলনায় কোপা নয়, সেটা নিয়ে তো আসলে আলোচনা চলছে। আমরা স্কালোনিকে শুনেছি যে তারা আসলে ইনভাইট করেছে যে ইউরোর দলগুলো যদি আসে তাহলে আসলে বোঝা যাবে যে যেই প্রশ্নটা উঠেছে যে ইউরোর মতো টাফ নয়। কিলিয়ান এমবাপেও বলছিলেন যে ইউরোতে অনেক বেশি কমপ্লিকেটেড সেখানে জেতাটা। সেই আলোচনাটা হয়তো যদি এবার আমরা দেখেছি অনেকগুলো দলকে ইনভাইট করা হয়েছে, তারা এসছে, যদি ইউরোর দলও আসে তখন আসলে দেখা যাবে যে আসলে কারা বেশি পাওয়ার
পাওয়ার ফুটবলটা খেলে, কোপা না ইউরো, নিশ্চয়ই সেটা ভবিষ্যতে হবে এবং আমরা দুটো দুর্দান্ত ম্যাচ দেখতে চলেছি এবং সেটা দেখবো, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। মঞ্জুর মুর্শিদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মুর্শিদ।